স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। দর্শক, আপনারা তো জানেনই দিনের উল্লেখযোগ্য সব খবর নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। একই সাথে আগামীকাল সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো পৌঁছবে তার অনেকগুলো এরই মধ্যে আমাদের কাছে চলে আসে এবং আসবে। সেগুলোর উল্লেখযোগ্য শিরোনাম আমরা আপনাদের সামনে তুলে ধরব। সেগুলো নিয়ে আমাদের অতিথি যারা আছেন তারা আলোচনায় অংশগ্রহণ করবেন এবং সেই আলোচনায় নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন। আমরা যাচ্ছি আজকে ৭১ জার্নালে কি শিরোনাম আছে সেটি দিয়ে শুরু করছি। স্বাধীনতা বিরোধীদের দোসর বলেই বিএনপি নেত্রী জাতীয় স্মৃতিসৌধে যাননি, মন্তব্য প্রধানমন্ত্রীর। ঢাকা দক্ষিণে এবার মনোনয়নপত্র নিলেন মির্জা আব্বাস, চট্টগ্রাম সিটির মেয়র পদ ছাড়লেন মঞ্জুর আলম। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্য স্নানে পদদলিত হয়ে মারা গেছেন ৭ নারী সহ ১০ জন, আহত অন্তত ২০। রাজধানীতে গ্রেনেড ও বিস্ফোরক সহ ৪ জেএমবি গ্রেফতার, বড় ধরনের নাশকতার পরিকল্পনা। জার্মান বিমান বিধ্বস্তের জন্য দায়ী কো পাইলট, মানসিক স্বাস্থ্য সমস্যার প্রমাণ পেয়েছে পুলিশ। আজ আমাদের সাথে ৭১ জার্নালের টেবিলে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান এবং আরো একজন সিনিয়র সাংবাদিক আছেন সেলিম ওমরাও খান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমাদের সাথে আরো আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং বিএনপির মুখপত্র ধানের শীষ সেটির সম্পাদক সাখাওয়াত হোসেন সায়ন্ত। আমরা দুজনকে নিশ্চয়ই পাবো, খুব শীঘ্রই আমরা তাদের সাথেও আলোচনায় যাব। নাইমুল ইসলাম খান, আপনার মাধ্যমে শুরু করতে চাই। এবং এখন আজকে যে খবরগুলো দেখলাম উল্লেখযোগ্য খবর, তার মধ্যে সিটি নির্বাচনের বিষয় তো থাকছেই, পাশাপাশি ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতা দিবস, সেই দিনটিকে ঘিরে এখনো একটু আলোচনা চলছে। কেননা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি স্মৃতিসৌধে যাননি, তার জবাব দিয়েছেন বা সেই সম্পর্কে সমালোচনামূলক বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। আমরা শুরুতে একটু যাই সিটি নির্বাচন নিয়ে আপনার কাছে। সিটি নির্বাচন নিয়ে বিএনপি অংশ নেবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এক ধরনের মানে পরিস্থিতি এখন চলছে। সার্বিকভাবে এই পরিস্থিতি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা একেবারে খুব সরলভাবে যে নির্বাচনের ব্যাপারটা এগোবে সেটা নাও হতে পারে। এখানে কৌশল, পাল্টা কৌশলের ব্যাপার থাকবে। সরকারের দিক থেকে কতগুলি আইনি পদক্ষেপের সুযোগ সরকারের রয়েছে, যেমন বিএনপির অধিকাংশ প্রার্থীদেরই বিরুদ্ধে নানান রকম মামলা আছে। তো নির্বাচনের সময় তাদের এই মামলার জন্য স্বাভাবিক হয়রানির মধ্যে থাকার বা অনুপস্থিত থাকার একটা প্রয়োজন হতে পারে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইফ আই ওয়াজ ইন বিএনপি, তাহলে আমি আসলে এইগুলি মাথায় নিয়েই আমাদের কৌশলটা, রণনীতি কৌশল যেভাবে বলি এটা আমি তৈরি করতাম। প্রয়োজনে আমার যদি মনে হয় যে ক্যান্ডিডেটকে মাঠে থাকতে হবে, তাহলে আমি ক্যান্ডিডেট করতাম ও যার বিরুদ্ধে মামলা তার বউকে দরকার হইলে। মানে আমার কথা হলো যে মানে এইগুলি রাজনীতিতে এই কৌশলগুলি এত মানে রিয়েল এবং এত স্বাভাবিকভাবে দেশে বিদেশে দেখি। আমরা শুধু বাংলাদেশ নিয়ে অযথা মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে অতিরিক্ত হতাশা প্রকাশ করি। আসলে এগুলি সর্বত্রই। এই দিল্লির যে ইলেকশন হয়ে গেল, বিজেপি এখন বলে যে এখন না, নির্বাচনের পরপরই মানে ফল বিপর্যয়ের পর বলছে যে নির্বাচনটা আরো আগে করে নিলে ভালো হইতো। তার মানে আগে করা, পরে করা, কখন করা, এগুলি তারা সিদ্ধান্ত নেয়। সুতরাং এগুলি তো খুব মানে যেটাকে বলে ট্রান্সপারেন্ট, একটা নিয়ম মাফিকই যে সবকিছু হয় তা তো না আসলে। সুতরাং এটা দেশে বিদেশে হয় না। এই আমেরিকানরাও ইলেকশন করার আগে যদি মনে করে নিজের পক্ষে কিছু জনমত ঘাটতি আছে, তখন ওই মিডল ইস্টে কোথায় একটা এয়ার স্ট্রাইক করে জনগণকে আবার সরকারের শক্ত বৈদেশিক নীতির প্রভাব দিয়ে কিছুটা নিজেদের পক্ষে আনা যায় কিনা। সুতরাং এরকম বহুবিধ উদাহরণ আমরা দেখাতে পারি। তো এইখানেও সরকার যেহেতু একটা কৌশলগত ভাবে তার অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল, পুলিশ, এগুলি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, তারা আইনের ভেতরেও কিছু কৌশলী কাজ করতে পারে। তো সেটার উপরে নির্ভর করবে। এখন বিএনপি যদি অভিযোগ করে, কান্নাকাটি করে, আবার নির্বাচন থেকে সরে যায়, তো এটা হবে তাদের কৌশলের দুর্বলতা। আমি মনে করি এটা আগে থেকে বরং অনেক বেশি খারাপ কাজ করবে সরকার, এগুলো ধরে নিয়ে তাদের কৌশল নির্ধারণ করে এগোনো উচিত হবে এবং নির্বাচনের থেকেই তাদেরকে
আমাদের যে মূলধারার রাজনীতি থেকে তারা অনেকটা বেকায়দায় একটা গেরাকলে পড়ে গেছিল কর্মসূচি। এই গেরাকল থেকে বেরিয়ে আসা সম্ভব হবে বলে আমি মনে করি। আপনি মনে সেলিম ওমর খান যেটি বলছেন কর্মসূচির গেরাকল থেকে বেরিয়ে আসা, এইটি কি শুধুমাত্র তাই? আর আরেকটি বিষয় হচ্ছে সরকারের তরফ থেকে অনেক ধরনের ঘটনা হবে, যেটি নাইমুল ইসলাম হবে বলে নাই, হতে পারে, সুযোগ আছে বলছেন, দুঃখিত। তো সেই জায়গাটিকে মাথায় নিয়ে যাওয়া আপনি কি মনে করছেন? আসলে নাইম ভাই যেভাবে বিশ্লেষণ করলেন, আমি একটু ভিন্নভাবে বিষয়টি উপস্থাপন করতে চাই। এ কারণেই আপনি জানেন যে বিএনপি 81 দিন অবরোধ করেছে, হরতাল করেছে। সেই প্রেক্ষাপটে ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে। আমি একটু বিষয়টি ভিন্নভাবে দেখি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। সেটি হচ্ছে যে বেগম জিয়া একটি প্রেস কনফারেন্স করেছিলেন সম্প্রতি, আমরা সবাই জানি, এবং উনি বলেছিলেন যে ওনার আন্দোলনটি যৌক্তিক পরিণতির ভেতরে না পৌঁছা পর্যন্ত উনি আন্দোলন চালিয়ে যাবেন। তাহলে বোঝা যাচ্ছে ওনার আন্দোলনের যৌক্তিক পরিণতি হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনের ভেতর দিয়েই তার মৃত্যু ঘটানো। দ্বিতীয়ত হচ্ছে যে বরকতউল্লাহ ভুলু বলেছিলেন একটি 20 দলীয় জোটের বিবৃতিতে বলেছিলেন, তারা কিন্তু বলছেন যে আন্দোলন এবং নির্বাচন একসাথে করবে। সেই প্রসঙ্গটা আমি আসবো। বলেছিলেন যে এক বিবৃতিতে বলেছিলেন যে এটি উল্লেখ করেছিলেন যে এই নির্বাচনে প্রহসন নির্বাচন উল্লেখ করেছিলেন যখন সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা করা হলো, অর্থাৎ বিএনপির যৌক্তিক পরিণতি আন্দোলনের সেই প্রহসন নির্বাচনে অংশগ্রহণ। দ্বিতীয়ত প্রসঙ্গ হচ্ছে যে আন্দোলন এবং যেটি নির্বাচন অংশগ্রহণ এটি তাদের রাজনৈতিক কৌশল হিসেবে তারা গ্রহণ করেছে। আজকে মাহবুব হোসেন অ্যাডভোকেট সাহেব এটি বলেছেন এবং বিএনপি এটি বলেছেন। যদি তাই হয়ে থাকবে তাহলে 5ই জানুয়ারি নির্বাচনে কেন বিএনপি অংশগ্রহণ করলো না? যে ওই সময় নির্বাচনে অংশগ্রহণ না করে 600 স্কুল পুড়িয়ে দেওয়া হলো, অসংখ্য মানুষ হত্যা হলো, তাদের নেতাকর্মী নির্যাতিত হলো। একইভাবে যে আন্দোলন তারা শুরু করেছিল 5ই জানুয়ারি থেকে, সেই আন্দোলনে অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করলো, অসংখ্য মানুষ রক্তাক্ত হলো, আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হলো, নেতা কর্মীরা ক্ষতবিক্ষত হলো, জর্জরিত হলো, মামলা মোকদ্দমায় জর্জরিত হলো। এখন বলছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আমার মনে হয় যে বিএনপির যে প্রধান নেতৃত্ব, এই নেতৃত্বটা হচ্ছে, আমি নেতৃত্ব নিয়ে কথা বলতে চাই, এই নেতৃত্ব হচ্ছে ব্যর্থ এবং স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এই নেতৃত্বের সঙ্গে একদিকে যেমন জনগণের সম্পর্ক নয়, জনগণের আশা আকাঙ্ক্ষা তারা মেটাতে পারেনি, তেমনিভাবে নেতা কর্মীদের যে অ্যাসপিরেশন, যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার জায়গাটিতেই এই মূল নেতৃত্ব পেছাতে পারেনি বলে হয় এই নেতৃত্ব প্রত্যাখ্যাত হয়েছে। আমার মনে হয় যে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে বিএনপির চিন্তা করা উচিত তার নেতৃত্বকে পরিবর্তনের জন্য কি করা যায়, সেই দিকেই তার আসবো আপনার কাছে। ছোট করে নিশ্চয়ই জাস্ট একটা করে দেন যে বিএনপি যে এই জাতীয় নির্বাচনের ব্যাপারে কিন্তু তাদের ওই দাবিটা, লোকাল গভর্নমেন্ট ইলেকশন কিন্তু আন্ডার এনি সার্কামস্টেন্সেস পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে অবৈধ বলছে তারা। না এই সরকারকে তারা অবৈধ বলছে যে তারা নির্বাচনে যাবে না, আসলে এইভাবে যখন যাচ্ছে না ইউ আর ভেরি রাইট, তারা কিন্তু ক্যামোফ্লেজ আছে রেটরিক, রাজনীতিতে কতগুলি বক্তব্য থাকে বলার জন্য বলা, কর্মীদের এতগুলো যে প্রাণ গেল, না আমি 100-র উপরে মানুষ আমি কিন্তু ব্যক্তিগতভাবে সবসময় মনে করি আগুন দগ্ধ হলো, তাহলে জবাব দিবে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা দরকার ছিল। কিন্তু এই মানে আমাদের সিটি কর্পোরেশন ইলেকশনে অংশগ্রহণ করাটা তাদের ওই দাবির সাথে কনফ্লিক্টিং হয় না। আমি শুধু একটা কথাই বলার জন্য আমরা একটু শুনতে চাই ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত কি বলবেন? আপনি শুনছিলেন দুজন বক্তার বক্তব্য। জি, ধন্যবাদ আপনাকে। আসলে মূলত দুইটা বিষয়, নির্বাচন, এসসিটি নির্বাচন এবং গত 5 জানুয়ারির 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন, এই দুইটাকে সেলিম ওমরাও খান যেভাবে এক করে দেখলেন, এবং তারও আগে নাইমুল ইসলাম খান যেটি বলছিলেন, যে একটা কথা তিনি বলছেন যে সরকার অনেক বেশি খারাপ কাজ করবে, সেটা ধরে নিয়েই বিএনপিকে এগুতে হবে। আমাদের দুর্ভাগ্যর জায়গাটা এইটাই যে সরকার অনেক বেশি খারাপ কাজ করবে, এটা ধরে নিতে হয়। এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এটি কেন ধরে নিতে হবে? এবং আরও দুর্ভাগ্যের জায়গাটা হচ্ছে আমাদের এই সিনিয়র সাংবাদিক বলেন, সুশীল সমাজের যারা বলেন, আমরা কেমন যেন একটু সেটাকে নিন্দা করতেও খুব রয়েস হয়ে করি বা করতে পারি না, যে কেন সরকার এত বেশি খারাপ কাজ করবে এবং সেটাকে ধরে নিয়ে বিরোধী দলকে কেন এগুতে হবে? তাহলে তারা ডেমোক্রেটিক যে প্রসেস তার মধ্যে যে সরকার নেই, সে কথাটা আমাদের মানতে হচ্ছে। দ্বিতীয় যেই কথাটা সেলিম ওমরাও খান যেটা বললেন, যে বিএনপি যদি এই নির্বাচনে যায় তাহলে গত 5 জানুয়ারির 14 সালের যে নির্বাচন হলো সেটিতে গেল না কেন? নাইমুল ভাই যথার্থই বলেছেন যে লোকাল গভর্নমেন্টের যে নির্বাচন সেটি আর জাতীয় সরকার গঠনের জন্য যে সংসদ নির্বাচন, দুটি এক পাল্লায় মাপার বিষয় নয়।
আমরা আগেও দেখেছি যে বিএনপি বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু গিয়েছে এবং স্থানীয় সরকারের যে পৌর নির্বাচন কিংবা উপজেলা নির্বাচন সেখানে শুরুর দিকে নিরপেক্ষতা কিছুটা হলেও পরবর্তীতে কিভাবে ন্যাক্কারজনকভাবে সরকার আচরণ করেছে সেটিকেও আপনাদের মিডিয়ায় আমরা দেখেছি। আমরা এই পর্যায়ে আপনাকে একটু থামিয়ে আমরা একটু সুভাষ সিংহ রায়ের কাছে যাই, তারপরে আমরা আসবো। একটা কিউ দিই তার, উনি বললেন যে স্থানীয় সরকার নির্বাচন এটি 5ই নির্বাচনের সাথে ভিন্ন। একটা কথা বলতে চাই, যদি গত কয়েক মাসে বিএনপির স্টেটমেন্টগুলো আমরা দেখি, বিএনপি স্পষ্ট বলেছে যে তারা এই সরকার অবৈধ, এই সরকারের অধীনে তারা কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। যাব এই প্রশ্ন আমরা শুনবো। সুভাষ সিংহ রায়, আপনাকে ধন্যবাদ শামীম। বিএনপি একটা অনন্য বৈশিষ্ট্যের একটি দল। আমি অনন্য বলছি এই অর্থে তার বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। বিএনপি আপনার সুযোগ মিস করার সুযোগ কখনো মিস করে না। আমি আবার বলছি, বিএনপি সুযোগ মিস করার সুযোগ কখনো মিস করে না, এটা তার বৈশিষ্ট্য দিয়ে বারবার প্রমাণ করেছে। এবং বিএনপির যে আত্মহনন মনস্কতা তাকে কোন জায়গায় নিয়ে গেছে আজকের বাংলাদেশের বিএনপির তার দলীয় সমর্থকদের কাছে এটা প্রতীয়মান হচ্ছে। আজকের নির্বাচনের ব্যাপারে অনেক রকম কথা হচ্ছে, শতনাগরিক কমিটির পক্ষ থেকে অনেকে কথা বলছেন এবং একটু আগে ডাক্তার সায়ন্ত খুব চমৎকার করে কথা বলেন। তিনি আজকেও উনি বললেন যে আপনারা সাংবাদিকরা সুশীল সমাজকেও নিন্দা করে না। বাংলাদেশের যে নিন্দাবাদের চর্চা হয় এবং কতটুকু যে যৌক্তিক সেই কথা আমি আর আলোচনায় না আসলাম। আপনি দেখবেন যে সরকারের সব কিছুতেই নিন্দা করা হয় এবং গত 6 বছর যাবত এই নিন্দাবাদের চর্চাই কিন্তু আমরা দেখে এসেছি। তারপরও এই সরকারের এই যে তার যে রাজনৈতিক দূরদর্শিতা, সেই দূরদর্শিতার তারা প্রমাণ দিয়েছে। এবং নির্বাচন কেন্দ্রে এই যে নির্বাচনের ব্যাপার, এই যে বাংলাদেশে হঠাৎ করে আমরা দেখলাম গত 5ই জানুয়ারি নির্বাচনে হঠাৎ করে বিভিন্ন জায়গায় বলা হলো যে কোথাও মানুষ তো নাই, শুধু কুকুর আর বিড়াল ঘোরাঘুরি করেছে। পৃথিবীতে যে সমস্ত বাংলাদেশের জনসভায় লক্ষ লক্ষ মানুষ হয় সেখানে আপনি দেখবেন যে সেখানে কিন্তু কুকুর বিড়াল ঘোরাঘুরি করে, বিশেষ করে কুকুর ঘোরাঘুরি করে। হঠাৎ করে অনেক অনেক তথ্য কিন্তু আবিষ্কার করা হয় এবং এটা ট্যাগ করে দেওয়া হয়। আপনি সিটি কর্পোরেশন নির্বাচনের এই যে আজকে মানুষের মধ্যে যে তার আকাঙ্ক্ষা জেগেছে, সেই আকাঙ্ক্ষাতে কিন্তু তারা বিএনপি নেতৃবৃন্দ বাধ্য হয়েছে। এই সিদ্ধান্ত একবার নিচ্ছে একবার নিচ্ছে না। সিদ্ধান্ত এই যে সেলিম ওমরান খান যেটা সঠিক অর্থে বললেন, বিএনপি সিদ্ধান্ত নিতে সবসময় ভুল করে বলে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে না। আমি শেষ করে আনছি, প্রথমেই যে কথাটি বলা হয়েছে যে 26শে মার্চের স্মৃতিসৌধের যে ব্যাপার, সেই আলোচনা আমরা একটু আসতে চাই বিরতির পরে। আমরা এই সিটি নির্বাচনে এখন আছি, আমরা এই পর্যায়ে আমরা সেই আলোচনায় যাব, সেখানে আপনারও মতামত আমরা নিব। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরে এসে আমরা সেই আলোচনাটা তুলব, আমাদের আছে পরিকল্পনাতে। তবে আরো কিছুক্ষণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমরা একটু কথা বলতে চাই, একটু ধাপে ধাপে আমরা সেই আলোচনায় যেতে চাই। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্য। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা খুব শিগগিরই ফিরে আসব একটা বিরতির পর। স্বাধীনতা বিরোধীদের দোসর বলেই বিএনপি নেত্রী জাতীয় স্মৃতিসৌধে যাননি, মন্তব্য প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণে এবার মনোনয়নপত্র নিলেন মির্জা আব্বাস, চট্টগ্রাম সিটির মেয়র পদ ছাড়লেন মঞ্জুর আলম। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্য স্নানে পদদলিত হয়ে মারা গেছেন 7 নারী সহ 10 জন, আহত অন্তত 20। রাজধানীতে গ্রেনেড ও বিস্ফোরক সহ 4 জেএমবি গ্রেফতার, বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। জার্মান বিমান বিধ্বস্তের জন্য দায়ী কো পাইলট, মানসিক স্বাস্থ্য সমস্যার প্রমাণ পেয়েছে পুলিশ। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। জেনে নিলেন বার্তা কক্ষের সবশেষ সংবাদ শিরোনাম। আমরা এবার দেখব অন্যান্য কয়েকটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের শিরোনাম। খালেদা জিয়ার 81 দিনের আন্দোলন চরমভাবে ব্যর্থ, দাবি প্রধানমন্ত্রী।
লাঙ্গলবান্ধে পুণ্য স্নানের সময় পদদলিত হয়ে 10 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র নিলেন আব্বাস রিপন, চট্টগ্রামে মঞ্জুর আলম। মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্পে ধীর গতি, বাড়ছে অপচয়। এবং 28 বছর পর বিশ্বকাপ ফাইনালে নেই এশিয়া। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী পুণ্যস্নান উৎসবে পদদলিত হয়ে 10 জনের মৃত্যু, আহত অন্তত 25। অবহেলা ও অব্যবস্থাপনাকে দুষলেন পুণ্যার্থীরা। বিএনপির হরতাল অবরোধ পুরোপুরি ব্যর্থ হয়েছে। 81 দিনের আন্দোলনে যা সম্ভব হয়নি তা আর হবে না, স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সিটি মেয়র পদ থেকে পদত্যাগ করে মঞ্জুর আলমের মনোনয়ন ফর্ম সংগ্রহ। ঢাকা দক্ষিণে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে নেওয়া হলো মনোনয়নপত্র। এমডিজির ক্ষেত্রে সফলতা অর্জনের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শক্তিশালী ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে, মন্তব্য জাতিসংঘের। রাজনৈতিক সহিংসতা আর জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পরও ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। লাগাতার হরতাল অবরোধেও পড়েনি নেতিবাচক প্রভাব। এবং ইন্টারনেট ব্যবহার করে কৃষকদের কৃষি পরামর্শ দেওয়ার উদ্যোগ সরকারের। প্রান্তিক কর্মীরা এ বিষয়ে দক্ষ হলেই সুফল মিলবে, অভিমত বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দের পুণ্যস্নানে পদদলিত হয়ে 10 জনের মৃত্যু, 3 সদস্যের তদন্ত কমিটি। একাশি দিনের আন্দোলনেও ব্যর্থ খালেদা জিয়া, ব্যর্থতা কাটানোর সামর্থ্য নেই বললেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র নিলেন বিএনপির আব্বাস রিপন, চট্টগ্রামের প্রার্থী হচ্ছেন এম মঞ্জুর। ইয়েমেনের প্রেসিডেন্ট পালিয়ে আশ্রয় নিলেন রিয়াদে, হাউথি বিদ্রোহ দমনে বিমান হামলা চলছে। অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশের হার, 4-0 গোলের বড় জয় পেল সিরিয়া। আমরা দেখছিলাম বিভিন্ন সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের শিরোনাম। আমরা একটু কথা বলছিলাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এবং রাজনীতির নানা বিষয়ে থাকবারই ইচ্ছা ছিল। একটু কথা বলতে চাই আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ সোহেল, তিনি আছেন। আপনারা জানেন যে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে, যেটি আপনি দেখছিলেন একটি শিরোনামে আছে যে অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে, যে এত বড় একটি ঘটনা সেখানে ঘটে, সেখানে যেটা নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার অভাব আছে কি নেই এটা আমরা একটু জেনে নিই। বুলবুল আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যেটি আমরা দেখছিলাম একটি টেলিভিশনে এবং আমাদের টিভিতেও রিপোর্ট এসছে, অনিয়ম এবং অবহেলার একটি অভিযোগের কথা বলা হয়েছে, অব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। এর বাইরেও ঠিক কি কারণে, এখানে তো প্রতি বছরই পুণ্যার্থীরা যান, তো কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এর পেছনের কারণ কি এখন সামনে আসছে? জি শামীম, আসলে যেমনটি জানাচ্ছিলেন যে এই স্নান উৎসব এখানে শুরু হয় আজ সকাল 5:04 তো এখানে জানেন যে দেশি বিদেশি অনেক পুণ্যার্থী এখানে এসে জড়ো হন এবং শুক্রবার ছুটির দিন হওয়াতে খুব ভোর থেকেই প্রচুর লোকের সমাগম এখানে ঘটে এবং আপনারা তা দেখেছেন। পূজা যে কমিটির আয়োজক তাদের তথ্য মতে অন্তত 10 থেকে 12 লাখ লোক এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যে মর্মান্তিক আজকে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি এখানে 16টি ঘাট রয়েছে যেখানে স্নান উৎসব অনুষ্ঠিত হয়। তো এর মধ্যে যে রাজঘাট এই একটি অনেক পুরাতন এবং এখানে মূলত একটি মূল ঘাট হিসাবে এটাকে ধরা হয়। তো সব মানুষেরই একটি আকাঙ্ক্ষা যে তারা রাজঘাটে গোসল করবে। তো এই ঘাটে যেতে যে সরু একটি সড়ক রয়েছে সেখানে, এবং সেখানে একটি বেইলি ব্রিজ রয়েছে। তো প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে তারা আমাদেরকে জানিয়েছেন যে সকালে একটি গুজব ওঠে যে সেই বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে এবং তারপর থেকে একটি হুড়োহুড়ি শুরু হয়। তো সেই প্রচন্ড হুড়োহুড়ি ধাক্কায় কিছু লোক যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন অন্য লোকের এই পদদলিত হয়ে একের পর এক এই 10 জনের মৃত্যুর ঘটনা ঘটে। আচ্ছা, এত বড়, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, অনেক লোক এখানে যান, তো সেক্ষেত্রে ব্যবস্থাপনাটা কিরকম থাকে সেখানে?
সেক্ষেত্রে সে কথাটি আমি জানাচ্ছিলাম যে এখানে যে ব্যবস্থাপনা একদম নাজুক অবস্থা, প্রত্যক্ষদর্শীর মতে যে শুধুমাত্র এই অব্যবস্থাপনার কারণে কিন্তু আজকের এই ঘটনা। এই যে মানুষ এই গোসল করতে যাবে এবং সেখান থেকে উঠে আসবে, যে একটি নিয়ম শৃঙ্খলা প্রয়োজন ছিল, তার কোনো বালাই কিন্তু সেখানে ছিল না। এক রাস্তা দিয়ে নামছিল মানুষ এবং উঠছিল। তো এই 10-12 লাখ লোক এবং মাত্র কয়েক ফিট চওড়া একটি রাস্তা, এবং এর দুই পাশে গড়ে উঠেছে অবৈধ অনেক দোকান। তো এই সরু রাস্তা দিয়ে এত লোক যাওয়া। এবং আরেকটি ঘটনার সামনে যে ওই সময় প্রত্যক্ষদর্শীর মতে যে যখন এই হুড়োহুড়ি হচ্ছিল তখন কিন্তু ওই পুলিশ যেখানে দায়িত্বশীল ছিলেন তারা নাকি এই নিয়ন্ত্রণে যখন বাঁশি ফু দেয় তাদের যে চিত্র, সেই তখন মানুষের মধ্যে আরো একটি আতঙ্ক তৈরি হয় এবং এই আতঙ্কে দৌড়দৌড়ি করতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটে গেছে। বুলবুল আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নাইম ভাই যেটি শুনছিলেন, কি বলবেন এই ঘটনার ক্ষেত্রে? না, আমি একটা কথা বলি, আমাদের দেশে সাধারণ মানুষ সবসময় অবহেলার শিকার। আর সেই সাধারণ মানুষ যদি কোনো না কোনোভাবে মাইনরিটির, শুধু ধর্মীয় মাইনরিটি না, যে কোনোভাবে মাইনরিটির ভুক্ত হয় বা মার্জিনালাইজড গ্রুপের হয়, এই অবহেলা আমাদের যে কি জঘন্য পর্যায়ে যায়, এই ঘটনাটি তার একটা ইমিডিয়েট প্রমাণ। বাট আপনি দেখেন লাঙ্গলবন্দের এই যে মানে মানে পুণ্যস্থানের বিষয়টি, এটা তো দীর্ঘদিনের একটা ঐতিহ্য। এবং আমরা যে দাবি করি আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের দাবিতে এই লাঙ্গলবন্দের যে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, মানে ফিজিক্যাল ফ্যাসিলিটিস যেরকম হওয়ার উচিত ছিল, স্বাভাবিক ছিল, এরকম একটা উৎসব এই মানে আমার মনে হয় বাংলাদেশের বাইরেও ভারতবর্ষের লোকজন এটার মধ্যে আগ্রহ থাকার কথা। মানে এই আগ্রহের কথা বিবেচনা করে বাংলাদেশ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বেও সাংস্কৃতিক ভাবেও এটার যে রক্ষণাবেক্ষণ, এটার মধ্যে যে সুযোগ সুবিধা বাড়ানো, এইগুলি কিছুই করা হয় নাই। আমি মনে করি যেমন আমাদের, আমি তুলনা করার জন্য বলছি না, কিন্তু এই যে বিশ্ব ইজতেমাটা হয়, এটাও কিন্তু বাংলাদেশের একটা গৌরবজনক ইভেন্ট। ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইয়েটা হয়, জমায়েতটা এখানে হয়। আমাদের এই হিন্দু ধর্মেরও কিন্তু বাংলাদেশে কয়েকটা জায়গা আছে, এর মধ্যে একটা অন্যতম জায়গা এটা। আমি মনে করি যে এই যে কয়েকটি মানুষ আজকে আবার মারা গেল, তাদের প্রতি যদি শ্রদ্ধা জানাইতে হয়, আমাদের দায়িত্ব হবে আজকে থেকেই এটা নিয়ে এই দাবিটাতে সোচ্চার হওয়া যে এই লাঙ্গলবন্দের এলাকাটা একটা পরিকল্পিত উন্নয়ন দরকার। আমার মনে হয় সুভাষ সিংহ রায়ের একটু মতামত এই জায়গাটাতে আমরা একটু নিতে চাই। সুভাষ সিংহ রায়। শামীম ভাই, আপনাকে ধন্যবাদ। নাইমুল ইসলাম খান যে কথাগুলো বললেন তার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি শুধু দু একটি কথা যোগ করি। 8 কিলোমিটার পথ কিন্তু মূল জায়গা থেকে হেঁটে যেতে হয়, এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, এখানে যদিও সিসিটিভি ক্যামেরার সমস্ত অঞ্চলটাই কিন্তু সিসিটিভি ক্যামেরার মধ্যে ছিল, কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা এই ভূমিদস্যুরা যেভাবে তাদের সমস্ত দোকানপাট বসিয়েছে, অবৈধভাবে যেভাবে তাকে রাস্তা সংকুচিত করেছে, এই রাস্তা সংকুচিত হওয়ার কারণেই কিন্তু এই মানুষ আসতে খুব কষ্ট হয় এবং তাড়াহুড়োটা বাঁধে। আর আমাদের একটু আবেগ বেশি কাজ করে ধর্মস্থানে কিংবা কোনো একটা পীঠস্থানে এসে, কেননা সেই কাজগুলোর কারণে কিন্তু এই যারা পকেটমার, যারা সুযোগ সন্ধানী, তারাও নানা রকম গুজব ছড়ায়, নানা রকম বিভিন্ন রকম কথাবার্তা তারা এইদিকে ছড়ায়, এবং তারাও কিন্তু আজকেও কিন্তু এই সংঘবদ্ধ দলটি কিন্তু কাজ করেছে। যদি এইরা অনুসন্ধানী প্রতিবেদন যদি আমরা দেখি আগামী 2-3 দিনের মধ্যে, দেখবো কিন্তু এই ঘটনা কিন্তু উঠে আসবে আমার ধারণা। এবং আরেকটি বিষয় আমরা দেখছি যে নদীর যে নাব্যতা সেইটার সংকট থাকার কারণে আপনার ঘাট কম করা যাচ্ছে, এইটিও একটি অবশ্যই একটা বড় কারণ। কারণ আমরা এই যে এটা তো সলভেবল প্রবলেম, এটা তো প্রবলেম, কিন্তু এটা তো সলিউশন আছে। নাব্যতা আবার এইটুকু জায়গায় নাব্যতার সংকট হবে কেন? নাব্যতা তৈরি করা যায়, নাব্যতা মেইনটেইন করা যায়। আমি সামান্য কিছু যুক্ত করতে, সেটা হচ্ছে যে সুভাষ সিং বলেন যে 8 কিলোমিটার পথ হেঁটে যেতে হয়, এবং তথ্যচিত্র যেটা আমরা দেখলাম যে এখানে শতাব্দী প্রাচীন এই সাংস্কৃতিক কর্মকাণ্ডটি ঘটে থাকে, ধর্মীয় শুদ্ধ স্থানের কার্যটি ঘটে থাকে। তাহলে
কেন যে একটু বড় ধরনের আয়োজন করা হয় না, যে কচুরিপানাতে ভরা, ঘাটলা নেই, নানা রকম। আর সবচেয়ে বড় যে বিষয়টির উপর আমি গুরুত্ব দিতে চাইছি, যে যাই থাকুক আমাদের সীমাবদ্ধতা, এখানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন কাজটি কি সঠিকভাবে করতে পেরেছে, যেটি একটি সুশৃঙ্খলভাবে যে কাজটি প্রতি বছর সম্পন্ন হয়ে থাকে, এবার কেন সেটি করা? এটা আমি জাতীয় পর্যায়ের মনোযোগ দরকার। এটা আমি নারায়ণগঞ্জ প্রশাসনের উপর চাপ দিলে না, এটা জাতীয় পর্যায়ে যদি আমরা ইন্টারেস্টটা না দেখাই, বা আমি উল্টো করে বলেছি, জাতীয় পর্যায়ে আমরা ইন্টারেস্ট দেখাই, নারায়ণগঞ্জ প্রশাসনও জানবে কি করতে হয়, কিন্তু আসলে তো ইন্টারেস্ট নাই। আমরা তো আসলে অন্তঃসত্ত্বা দেখাই। এই দুর্ঘটনাকে এড়ানো, এটা দুর্ঘটনা না, এটা আমাদের একেবারে সচেতন ভাবেই এই সমস্যাগুলির দিকে আমরা ঠেলে দিই। আমরা আসলে এটাতে মনোযোগ নাই, আমরা এটাকে মর্যাদা দিই না, দিলে এটা এতদিনও আমাদের নজরের বাইরে এই রকম অবহেলায় থাকতো না জিনিসটা। এই জায়গাটার ডেভেলপমেন্ট সম্ভব। আমি সুভাষ সিংহ রায়ের সাথে একমত, ভূমিদস্যু, কিন্তু ভূমিদস্যুরা থাকতে পারে কারণ আমাদের অবহেলা, অন্য কোনো কারণ নাই। নিশ্চয়ই কিছু যুক্ত করতে চান সাখাওয়াত হোসেন শায়ন্ত এই বিষয়টাতে, নাহলে আমরা একটু রাজনীতিতে ফিরবো। আপনি ছোট করে। এই বিষয় যেটা অতিথিরা যা বলেছেন আমি সবার সঙ্গে একমত, এবং এটা দুঃখজনক, যা ঘটে গেছে সেটা দুঃখজনক, এবং চাইবো ভবিষ্যতে যেন আর না ঘটে, সেই জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন, স্বেচ্ছাসেবক বাহিনীরা যাতে তাদের দায়িত্ব পালন করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে তাদের দায়িত্ব করেন। একটা বিষয় মাথায় রাখতে হবে যে এটা বিচ্ছিন্নভাবে হঠাৎ 1 বছর বা 2 বছর এটা তো না, এটা প্রতি বছরই ওইখানে এই পুণ্য স্নানের এই আনুষ্ঠানিকতা হয়, সুতরাং এটা স্থায়ীভাবে যাতে সমাধান করা যায়। ডাক্তার শায়ন্তের কাছ থেকে একটু কথা আমি কয়েক সেকেন্ড কেড়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে উনি যেটা বলছেন স্বেচ্ছাসেবকদের, আমাদের দেশের সমস্ত জায়গায় কিন্তু স্বেচ্ছাসেবকরা কিন্তু কাজ করে এবং এর অবদান রাখে, কিন্তু ইদানিং দেখা যায় স্বেচ্ছাসেবকদের মধ্যে নিজেকে জাহির করা এবং মূল কাজটি না করে অন্যত্র ব্যস্ত থাকা এবং তাদের নিজেকে প্রমোট করার জন্য অনেকে ব্যস্ত থাকে, এটাও কিন্তু একটা অস্থিরতা। আমরা সেই আলোচনায় আরেকটু থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমরা একটু আবার ফিরতে চাই আমাদের রাজনীতির আলোচনায়। নাঈমুল ইসলাম খান, প্রধানমন্ত্রী বলেছেন যে 81 দিনের যে আন্দোলন বিএনপির এবং বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের, তারা কিছুই করতে পারেনি এরকম বলেছেন। আবার বিএনপি বলছে যারা আন্দোলন এবং নির্বাচন একসাথে করবে, কি বলবেন আপনি? না, আমার মনে হয় এগুলি একেবারে রাজনীতির কথা, এগুলি একেবারে এত সিরিয়াসলি নেওয়ার, প্রধানমন্ত্রীর কথাও রাজনীতির রেটোরিক্সের অংশ, এটা কোনো সরকারি ঘোষণা না, এটা কোনো প্রশাসনিক সিদ্ধান্ত না, এরকম না। আমার মনে হয় যে দুইজনের কথাতেই সত্যতা আছে, সত্যতাটা এখানে একজনের একচেটিয়া না। বিএনপির আন্দোলন, আমরাও তো বলেছি যে কর্মসূচির বাই ডেফিনেশন যদি যান, এই কর্মসূচিগুলি কি হয়েছে আমরা নিজেরাও ভালো করে উপলব্ধি করতে পারি নাই, যে কোথায় হরতাল, কোথায় অবরোধ, কিভাবে হলো। বাট আবার এটাও ঠিক যে বিরোধী দলের একটা চাপ সৃষ্টি হয়েছে, যত অনৈতিকভাবে হোক, যত মানুষের মৃত্যুর ভিতর দিয়ে হোক, অর্থনীতির ধ্বংসের ভিতর দিয়ে হোক, স্কুল কলেজ পরীক্ষার বিশৃঙ্খলার ভিতর দিয়ে একটা চাপ কিন্তু সরকারের উপরও তৈরি হয়েছে, কারণ আমরা একটা স্বস্তিকর পরিবেশ সরকার যে গভর্ন করে সে দিতে পারছিল না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটা থেকে পরিত্রাণের জন্য একটা উপহার দিয়েছেন, এটা তার ব্যক্তিগত উপহার, এটা না মন্ত্রিসভার সিদ্ধান্ত, না এটা বিরোধী দলের দাবি ছিল, না এটা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ইয়ে। হঠাৎ করে তিনি একদিন বলে বসছেন যে জাতীয় মানে সিটি কর্পোরেশন ইলেকশন কথা বলছেন। হ্যাঁ, এই নির্বাচনটাই হলো এক্সিট, বিএনপির জন্য একটা এক্সিট উপহার দিলেন। আমি মনে করি এটা সরকারের জন্য একটা এক্সিট। আজকে আমরা অলমোস্ট কিন্তু নির্বাচন নিয়ে একটা ইয়ে তৈরি হয়ে গেছে, এটা মানে উন্মাদনা না হলেও এখন পর্যন্ত উৎসাহ উদ্দীপনা কিন্তু বেশ তৈরি হয়েছে। সুতরাং এর ফলে এই ইলেকশনটা দিয়ে আমাদের জীবনটা একটু স্বাভাবিকভাবে হবে, এবং টেম্পোরারিলি হলেও আমরা এই রাজনৈতিক যে অশান্তির পরিস্থিতিটা ছিল, খুব দুঃখজনক, মর্মান্তিক, আসলে অশান্তির বললে কম বলা হয়, মর্মান্তিক এবং অশান্তির সময়টা ছিল, সেটা থেকে আমরা আপাতত একটা রিলিফ পাবো। সেলিম ওমরাও খান, আসলে আমি নাঈমের কথার সাথে কিছু কিছু জায়গায় একমত, এবং কয়েকটা জায়গা আমি যোগ করতে চাই। উনি বলেছেন যে সিরিয়াসলি দেখার কিছু নেই, এটা রাজনৈতিক বক্তব্য। তবে এই জায়গাটিতে আমি একটু ভিন্ন মত পোষণ করি এই কারণেই যে 81 দিন অবরোধ এবং হরতালের পরে শত মানুষের জীবন বিপর্যস্ত হলো, বিপন্ন হলো, মানুষ, জীবন্ত মানুষকে অগ্নিদগ্ধ করা হলো, যেটি আমার মনে পড়ে, আপনি জানেন যে সম্প্রতি আফগানিস্তানের ফারকুন্দা, যাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, বাংলাদেশের মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, বাসের ভিতরে 8 জন 10 জনকে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। এরপরে যদি বলি আমরা এটি সিরিয়াস কিছু নাই, এটা আমার মানতে বড়ই কষ্ট হয়। একটি আরেকটা দিক হচ্ছে যে
আমি গঠনমূলক সিরিয়াস কিছু না বলি না, আমি বলেছি প্রধানমন্ত্রীর যে বলাটা সিচুয়েশনটা বলছি। দ্বিতীয়ত যে আন্দোলন এবং নির্বাচন একসঙ্গে করবে, আমার মনে হয় যে বিএনপির ভিতরে কনসিস্টেন্সি যেটা থাকে সেটির প্রচন্ড অভাব রয়েছে। আমি বারবারই একটি জায়গায় ফিরে আসতে চাই, সেটি হচ্ছে যে দেখুন যে অনেকে বলে থাকেন যে বিএনপির 30-35-40% সমর্থক আছে, নানাভাবে এই কোয়েশনটি হয়ে থাকে। এত বড় সমর্থক গোষ্ঠী যদি থেকেই থাকবে তাহলে তারা কেন আন্দোলন জমাতে পারলো না, করতে পারলো না কেন, তাহলে ব্যর্থ হলো কেন? এখানে আমি বারবার বলতে চাই আন্দোলন নেতৃত্বের অদূরদর্শিতা, অপরিণামদর্শিতার কারণে কিন্তু অতীতেও আমরা দেখেছি জাসদ একসময় বা দেশ কাঁপানো অর্গানাইজেশন ছিল, সেটি ধ্বংস হয়ে গেছে। ন্যাপ অর্গানাইজেশন ছিল, সেটিও নেই। মুসলিম লীগ ছিল, সেটিও কিন্তু নেই। বিএনপির নেতৃত্বের চরম ব্যর্থতা এবং যেটা অযোগ্যতার ফলে কিন্তু আজকে এই পর্যায়ে চলে গেছে। মাঝখান দিয়ে অসংখ্য মানুষ আমরা হারিয়েছি। আর একটা দিক হচ্ছে যে দেখুন যে এখন বললে হবে না যে দুটি যুগপথ দুটি তারা কাজ করবে একটি নির্বাচন। বিএনপি ব্যর্থ হয়েছে সম্পূর্ণ, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, নেতাকর্মী দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বলেই আজকে এটি হয়েছে। আরেকটি জিনিস বলতে চাই যে বিএনপির আন্দোলনটা ছিল সম্পূর্ণ স্বৈরাচারী আন্দোলন, কারণ যে জিনিস একটি মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়, নেতা কর্মীদের উপরে চাপিয়ে দেওয়া হয়, সেই আন্দোলন স্বৈরতান্ত্রিক আন্দোলন। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাদের মানে বিএনপির আন্দোলন সফল না ব্যর্থ সেটি কনক্লুশন টানার সময় এখনো আসেনি, কারণ এটি একটি চলমান প্রক্রিয়া। তার আগে আন্দোলনের যে বিষয়টি এসেছে যে আন্দোলন কি আসলে হয়েছে এরকম প্রশ্ন উঠেছে। ডেফিনেটলি আন্দোলন হয়েছে। আন্দোলন না হলে এর ন্যায্যতা আছে আন্দোলনের। 5 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন দেশে এবং বিদেশে সব জায়গায় প্রশ্নবিদ্ধ। আপনি গতকালের কথাই ধরেন না, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ বিষয়ে যে আলোচনা করেছে, তারা যে 6টি সুনির্দিষ্ট প্রস্তাব লিখিত আকারে বাংলাদেশ সরকারের কাছ থেকে জানতে চাইবে, যেটি বলেছে তার এক নাম্বারই হচ্ছে যে অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরোধী দলের সঙ্গে সমঝোতা সংলাপে সরকার যাবে কিনা বা কি করেছে। তারপর এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, প্রেস ফ্রিডম, নানান বিষয় আছে, 6টা পয়েন্ট। সেটা কিন্তু এই ন্যায্যতারই অংশ। আর এই আন্দোলনের যথার্থতা অবশ্য ছিল, সে কারণে আন্দোলন ফেল করেছে, এটা আপনি কি করে বলেন? আর যেটি সিটি নির্বাচনের কথা বলছেন, যে এইটা সরকারের, যেটা নাইমুল ভাই যেটা বললেন যে প্রধানমন্ত্রীর উপহার, আসলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিনি দেখছেন, আমি দেখছি এটা প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ বা এই সরকারের ট্রিক্স, তাদের কৌশল। সেই ট্রিক্সের মধ্যে আর যেটা সেক্ষেত্রে যদি এরকমই একটা প্রশ্ন করি, একটু প্রশ্ন, সেটা হচ্ছে যদি আপনি আপনাদের একজন নেতাও কিন্তু বলেছেন আজকে প্রেস ক্লাবে এক আলোচনায় যে সরকার একটা ফাঁদ পেতেছে, তো সেই ফাঁদে কি বিএনপি পা দিতে যাচ্ছে? আপনাদের এই উৎসবটা দেখে বলেছে কি? দেখেন, আন্দোলনের স্ট্র্যাটেজি হচ্ছে সরকার তো তার মতো করে ফাঁদ পাতবে, বিরোধী দল তার মতো করেই আবার ওই সরকারের পাতা ফাঁদকে কি করে সরকারের জন্য ফাঁদে পরিণত করবে, এটা হচ্ছে তাদের দায়িত্ব এবং তাদের কাছে, এটাই পলিটিক্স। এবং বিএনপির যে দোদুল্যমানতা ইলেকশনে যাওয়া না যাওয়া নিয়ে, সেটা কেন দেখেন, আজকেই বাংলাদেশের প্রথম সারির একটা জাতীয় দৈনিকের ফার্স্ট লিডের হেডলাইন ছিল জনপ্রতিনিধি অপসারণে সরকারের দ্বৈতনীতি, মামলা হলেই বিএনপি জামাতের সমর্থকেরা বরখাস্ত, বহাল থাকছেন সরকার দলীয়রা। এইখানে তাদের যে গত 1 বছরের যে স্টাডি, সেখানে বলছে যে বিএনপি জামাতের অন্তত সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভা সহ 25 জন নির্বাচিত জনপ্রতিনিধিকে এর মধ্যে 1 বছরে বরখাস্ত করা হয়েছে শুধু অভিযোগ এবং মামলার কারণে। আরও 25 জন পালিয়ে বেড়াচ্ছে এই অভিযোগে, আরও অনেক এই প্রক্রিয়ার মধ্যে আছে। অথচ একই সঙ্গে সরকার দলীয়রা টাঙ্গাইল সদর উপজেলার কথা ধরেন, কিংবা ঘাটাইল উপজেলা সদর পৌরসভা, সেখানে তাদের বিরুদ্ধে খুনের মামলা পর্যন্ত আছে। আভ্যন্তরীণ কোন্দলের নিজের দলের নেতাদের খুন করেছে। যদিও আমরা জানি সরকার দলীয় জনপ্রতিনিধিদের নামে সাধারণত মামলা হয় না, অভ্যন্তরীণ কোন্দল বা লোক দেখানো যেসব মামলা হয়, সেইখানেও তাদের বিরুদ্ধে আদালতে 1 বছরের সাজা হয়েছে পর্যন্ত, তারপরও জামিন নিয়ে তারা আবার দায়িত্ব পালন করছেন, তাদের বরখাস্ত করা হচ্ছে না। এই প্রক্রিয়ার মধ্যে বিএনপি নির্বাচনে গিয়ে কি করবে, তাদের নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করা হচ্ছে, পাশাপাশি গিয়ে কি করবে এই প্রশ্ন যখন থাকে, তখন আদৌ যাবে কিনা সেই প্রশ্নও থাকে। আমরা আসবো সুভাষ সিংহ রায়ের কাছে, যেতে চাই এই পর্যায়ে। আমি ডক্টর সায়ন্তর কথা শুনছিলাম, সায়ন্তর কথা শুনে আমার কাছে খুব মনে হয় যে বাংলাদেশে রাজনৈতিক যে প্রেক্ষাপটের বিশ্লেষণ উনি করেন, সেটা মনে হয় একটু এক দিকে চোখ করে উনি দেখেন, এবং দেখেন বলেই এভাবে বলতে পারেন। আর তার ক্ষেত্রে স্বাভাবিকও, আমার ক্ষেত্রে হয়তো এরকম অনেকে বলবে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে
শক্তিশালী করেছে কিন্তু আওয়ামী লীগ সরকার, এবং শেখ হাসিনার আন্দোলনের ফলশ্রুতিতেই আজকে নির্বাচন ব্যবস্থার এই অগ্রগতিটুকু হয়েছে। আপনার মনে থাকবে, আমাদের সকলেরই মনে থাকবে, যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন আরও 6 মাস পরে হওয়ার কথা ছিল, সেরকম সিটি কর্পোরেশন নির্বাচনে 6 মাস আগে নির্বাচন দিয়ে দিয়েছে, কেননা আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে। আমি প্রথমে যে কথাটাই বলেছিলাম যে বিএনপির আজকে যে আত্মহনন মনস্কতা, সেই মনস্কতাকে সরকার তাকে রক্ষা করতে পারবে না, পারেনি, চেষ্টাও করেছে। কারণ ট্রাকে থাকতে গেলে বিদ্যমান বাস্তবতার সাপেক্ষে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। এই যে আমরা যে, উনি তো ফিজিওলজি পড়েছেন, অ্যানাটমি পড়েছেন, ডাক্তার মানুষ এবং খুব ভালো প্র্যাকটিসও করেন। এই আমাদের যে মেডিকেল টার্মে বলা হয় যে সাইকোপ্যাথ, এই সোসিওপ্যাথ, এটাই কিন্তু আক্রান্ত করেছে বিএনপিকে করেছে বলেই বিএনপি একদম যে জঙ্গি ম্যানুফ্যাকচারার জামাতের খপ্পরে পড়েছে, যেটা সেলিম ওমরাও খান স্পষ্ট করে বলেছেন। এই কারণেই কিন্তু আজকের তাদের এই দোদুল্যমানতা, এবং বিএনপির গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনি বললেন যে প্রথম যে সংবাদটি আমরা দেখেছিলাম, আমি যেটা বলতে চেয়েছিলাম যে আপনার মনে পড়বে 1983 সালে 24শে মার্চ হুসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করে, স্বৈরাচারী শাসক। তিনি যখন দখল করেন, একদিন পরে 26শে মার্চে সাভার স্মৃতিসৌধে একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ কোনো দলের রাজনৈতিক নেতা কিন্তু যাননি। আজকে খুব দুঃখ লাগে, আজকের বাংলাদেশের আমাদের 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে বেগম খালেদা জিয়া যান না, 26শে মার্চে যান না, অথচ জনগণের জন্য, দেশের জন্য রাজনীতি করছেন। আমি যদি এই প্রেক্ষাপটে অন্য প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো উত্তরও আমি কিন্তু দিতে পারবো, আমার সেই উত্তর দেওয়ার মানসিকতাও আছে। আমি শেষ করে আনছি, এই যে বেগম খালেদা জিয়া যে সংবাদ সম্মেলন সর্বশেষ করলেন, সংবাদ সম্মেলন বলবো না, প্রেস ব্রিফিং, নাইম ভাই আমাকে সংশোধন করে দেবেন, প্রেস ব্রিফিং, সেই প্রেস ব্রিফিংয়ে তখন একজন সাংবাদিক খুব চেষ্টা করে তার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে পেরেছিলেন যে আপনি এতদিনে কি অর্জন করলেন? বেগম খালেদা জিয়া বললেন, জনগণের সমর্থন অর্জন করেছি। এইটা কি বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক দল, তার দলের সমর্থকরা বিশ্বাস করে? সাধারণ মানুষ বিশ্বাস করে? অবশ্যই করে না। মানুষকে পুড়িয়ে হত্যা করে, মানুষকে অবরুদ্ধ করে, আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশ কত চমৎকার অপার সম্ভাবনাময় দেশ। গত ফেব্রুয়ারি মাসেও রপ্তানি হয়েছে $2,500 মিলিয়ন। আমি বলি যেটা গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় প্রায় 5.2% বেশি। জি, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আপনাকে একটু থামাতেই হচ্ছে, আমরা আরো একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় আবার যাব। আমরা যাচ্ছি একটা বিরতিতে। দর্শক, আমাদের সাথে নিশ্চয়ই আপনারা থাকবেন, খুব শিগগিরই ফিরব। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনায় যাবার আগে কয়েকটি পত্রিকা দেখে নিই। ভোরের কাগজ, ফের সংগঠিত হচ্ছে সারা দেশের জঙ্গিরা, লাঙ্গলবন্দে পুণ্য স্নানে পদদলনে নিহত 10, আপনার আন্দোলন পুরোপুরি ব্যর্থ, স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, রাজনৈতিক সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ, ওয়াশিংটনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মার্কিন কর্মকর্তারা। যাচ্ছি পরেরটিতে। যুগান্তর, মির্জা আব্বাস প্রার্থী কেন? এটা প্রশ্নবোধক নয়, এটি একটা রিপোর্ট। যাচ্ছি পরেরটিতে। বাংলাদেশ প্রতিদিন, ফাঁদে পড়েছে সরকার, এটি সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন। একই সাথে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। বাংলাদেশের নেতৃত্ব বিচক্ষণ, এটি নিশা দেশাই বিজওয়াল তিনি বলেছেন। দুর্নীতির সঙ্গে লড়াইয়ে পরাজয়ের সুযোগ নেই, শাহাবুদ্দিন চুপ্পু। বিব্রত ডক্টর কামাল, লড়াই আওয়ামী লীগ বিএনপির হেভিওয়েট ফেরারি প্রার্থী, আওয়ামী লীগের দলাদলি, মাঠে নেই নেতারা, পলাতক বিএনপি প্রার্থীরা আওয়ামী লীগে ছড়াছড়ি। যাচ্ছি পরটিতে। সকালের খবর, জমবে ভোটের লড়াই, পাল্টা কৌশল নিয়ে অংশ নিচ্ছে বিএনপি, মাঠে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। মেয়র পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র নিলেন মঞ্জুর। কাণ্ডজ্ঞান থাকলে অবরোধ প্রত্যাহার করুন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী। যাচ্ছি পরেরটিতে। প্রথম আলো, কাউন্সিলর প্রার্থী হলে দলে পদ নয়, কাণ্ডজ্ঞান থাকলে অবরোধ প্রত্যাহার করা উচিত, প্রধানমন্ত্রীর বক্তব্য রয়েছে। ছাত্রলীগে কিছু আপদ আছে, ওবায়দুল কাদেরের বক্তব্য। আমরা যাচ্ছি পরেরটিতে। বিবেকবানরা বিএনপি জামাতকে সমর্থন করতে পারে না, সমকাল, আবারও সংলাপের আহ্বান 20 দলীয় জোটের। যাচ্ছি পরেরটিতে। ঢাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন শেখ হাসিনা। আমরা দেখছি সাইদ খোকন এবং আনিসুল হকের ছবি আছে, সেই জায়গাটি থেকে
আমরা আবার একটু আসতে চাই এবং এই আলোচনায় যাবার আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যিনি বক্তব্যটা রেখেছেন স্বাধীনতা দিবসে সেটি এবং বিএনপির কয়েকজন নেতার একটু প্রতিক্রিয়া আছে, একটু শুনে আসতে চাই। আক্কেল থাকে যে নিশ্চয়ই বিএনপি নেত্রীর সেই আক্কেলের গোড়ায় পানি পেয়েছে যে 81 দিনে যা চেয়েছিলেন করতে পারে নাই, কাজে আর পারবেন না। চরমভাবে তিনি যে ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতা থেকে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা তার নেই। আমাদের স্বাধীনতা দিবসকে সম্মান দেখালো না, আমাদের ভাষা শহীদদের সম্মান দেখালো না। উনি বাড়ি ছেড়ে অফিসে যেয়ে বসে আছেন। ওই অফিসে বসে আছেন কেন? মানে শেখ হাসিনাকে হত্যা না করে উনি ঘরে ফিরবেন না, এটা হলো তার মূল কথা। সিটি কর্পোরেশন নির্বাচনে না যেতাম, এই চুক্তি ওই চুক্তি ওই চুক্তি ওই কন্ডিশন দিতাম, সরকার খুব খুশি হতো, পৃথিবীকে দেখাতো যে বিএনপির ভোট নাই, সন্ত্রাসী জঙ্গিবাদী দল। তারা মনে করে যদি মূল দাবি সেটা থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা যদি বলেন যে আপনাদের ফাঁদে পা দিয়েছে, কিন্তু আপনারা ফাঁদে পড়েছে। আমরা গোটা বিশ্বকে দেখাতে চাই যে না, নির্বাচনের প্রশ্নে আমরা জনগণের সাথে একসাথে আছি। নির্বাচনের যে অনিশ্চয়তা আজকে মানুষের মনে, সেখান থেকে মুক্ত করার দায়িত্ব ইলেকশন কমিশনের। আমরা চাই। আমি কিছু বলতে চাই যে নাইম ভাই একটা চমৎকার কথা বলেছেন যে দেশে যে একটা অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছিল, এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে একটা উপহার দিতে চেয়েছেন। আমি নাইম ভাইয়ের সাথে একমত পোষণ করছি। দেখুন যে এখানেই হচ্ছে আমার মনে হয় যে যদি কম্পেয়ার করি যে শেখ হাসিনার দূরদর্শিতা এবং গণতান্ত্রিক মানসিকতা যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটি আমার কাছে প্রতীয়মান হয়। আরেকটা দিক হচ্ছে দেখুন যে বিএনপি কিন্তু বরাবরই অনড় ছিল। আমরা বিভিন্ন সময় গণমাধ্যম পত্রপত্রিকা গিয়ে দেখি যে বেগম যে অনড় রয়েছেন তার আন্দোলনের প্রতি, সেই অনড় অবস্থার কিন্তু যে নাই, যেটি জেনারেল মাহবুব সাহেব যেটি বললেন যে আমরা জনগণের সঙ্গে যেতে চাই, আন্দোলন করতে চাই, অর্থাৎ বুঝতে পেরেছেন এই আন্দোলন থেকে যে শিক্ষাটি তারা নিবে বলে মনে হয় আমার কাছে বা আমাদের নেওয়া উচিত, সেটি হচ্ছে যে এই শিক্ষা থেকে নিতে হবে যে জনগণের উপর ভরসা না করে শুধুমাত্র ষড়যন্ত্র কিংবা বিদেশিদের উপরে নির্ভর করে কখনো আন্দোলন সফল যে হয় না, এটি তারই একটি অন্যতম প্রমাণ। আর দিক হচ্ছে সায়ন্তনী যেটা বললেন যে ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটা উদাহরণ দিলেন। এ ধরনের একটি সেমিনার হয়েছিল যুক্তরাষ্ট্রে 2007 সালে বাংলাদেশকে নিয়ে, সেটি ছিল সেন্টার ফর কনফ্লিক্ট অ্যানালাইসিস অ্যান্ড প্রিভেনশন। সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য, গণতন্ত্রের জন্য কি করণীয় সেই প্রস্তাবগুলো দিয়েছিল, কিন্তু আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সেগুলো গ্রহণ করে নাই। অর্থাৎ আমাদের সুবিধা মতো যেটি হয় সেটি আমরা গ্রহণ করি, যেটা আমাদের সুবিধা মতো হয় না সেটি আমরা গ্রহণ করি না। আমরা একটু নাইম ভাই আপনার কাছে যেটি প্রশ্ন রাখতে চাই, যেটি শুরুতে সুভাষ সিংহ রায়ও বলছিলেন এবং কিছুটা তিনি বলেছেনও, যে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিসৌধে না যাওয়া এবং এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়া, এটি নিয়ে প্রধানমন্ত্রী যেমন প্রশ্ন তুলেছেন, আরও অনেকের কাছ থেকেই আমরা এই প্রশ্নটি শুনছি, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন তিনি সাবেক প্রধানমন্ত্রী না যাওয়া নিয়ে আপনি কি বলবেন? জি, প্রথম কথা হলো যে ডেফিনেটলি শহীদ স্মৃতিসৌধে না যাওয়া, সাভারের স্মৃতিসৌধে না যাওয়াটা তো মানে অবশ্যই নিন্দনীয় একটা কাজ। কিন্তু এটা বলার পর, হ্যাভিং সেড দ্যাট, আবার সবকিছু এরকম একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বিবেচনা করা যায় না। একটা গ্রে এরিয়া থাকে, যে মানে যে কোনো জিনিস সার্কামস্ট্যান্সেসটা কি আবার দেখতে হবে। তারপর আরেকটা দেখতে হয় যে এটা মানে কোর্টেও কিন্তু এভাবে দেখে যে আমি খুন করে ফেললাম আপনাকে, এখন খুনটা কি আমি বাঁচার সংগ্রামে গিয়ে খুন হয়ে গেলেন, নাকি আমি ঠান্ডা মাথায় আপনাকে খুন করতে গিয়েছিলাম। তো এখানে কিন্তু সার্কামস্ট্যান্সেসের সাথে সাথে আরেকটা হলো প্রবণতা, নাকি এটা এক্সেপশন, যে আমি এই যে উনি গেলেন না, এটাই কি তার প্রবণতা, উনি কি সবসময় যান না, নাকি এইবার এক্সেপশন। আচ্ছা, এবার যদি এটা এক্সেপশন হয় তাহলে হোয়াট ওয়াজ দি সার্কামস্ট্যান্সেস, ওই সময়ে কি ঘটনার প্রেক্ষিতে? প্রেক্ষিতটা হলো তিনি একটা কর্মসূচি দিয়েছেন, তিনি সম্ভবত মনে করেন, যেটুকু এটা কিন্তু বলেন না ওনারা, কিছু বলেন না, চুপ, যে ওই অফিসে ওনার থাকতে হবে ওনার আন্দোলন সফল করার জন্য, উনি মনে করেন, যার জন্য উনি বাসা ছেড়ে অফিসে এসে রাত কাটান। এখান থেকে উনি বেরিয়ে গেলে ওনার পক্ষ থেকে বলা হয় যে উনি যে আবার স্বাধীনভাবে এই অফিসে ঢুকতে পারবেন নাগরিক অধিকারে, এটা নিয়ে তার একটা আশঙ্কা আছে। এই আশঙ্কাটা কারোর থাকলে এটা আমরা ডিনাই করতে পারি না। এখন একটা কথা বলেন, বিএনপির কেউ কেউ বলেছে, আমি পত্রিকায় দেখলাম যে
আমরা স্মৃতিসৌধে যাইতে পারলাম না, আমাদের যে অফিসটাতে ঢুকতে দেওয়া হলো না, আমরা এখানে একটা পতাকা ওড়াতাম। আপনি ওইটার আবার জবাব কি, যে সরকার একটা প্রধান রাজনৈতিক দলকে তার অফিসটা খুলতে দেয় নাই যেখানে সে তার পতাকাটা ওঠাবে। তো আমার মনে হয় যে এটা প্রথমে নিন্দনীয়, কিন্তু তারপরও ইতিহাস তাকে এই প্রেক্ষাপটে বিবেচনা করবে। এটা কিন্তু আউটরাইট ব্ল্যাক এন্ড হোয়াইটে হবে না। আমি এই অবসরে এর আগে কথাগুলি হারিয়ে গেছে, 2-3টা পয়েন্ট বলতে চাই। যেমন সাখাওয়াত বলছিলেন একটা কথা যে এই গণতন্ত্র নাই, এই জন্য এই যে সিটি কর্পোরেশনের লোকজনের হচ্ছে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে প্রথম আলোর রিপোর্টে। এখন কথা হলো এইগুলি কিন্তু সবই কৌশল, এবং এই কৌশল বিএনপি যখন সরকারে বিএনপি ব্যবহার করেছে। বিএনপি যদি চাইতো যে কেউ এটা করতে পারবে না, তাইলে আমাদের লোকাল গভর্নমেন্টকে এত দুর্বল রাখতো না। এইরকম কোন, এগুলি সব কিন্তু আইনের আওতায় করা হয়েছে, একটাও বেআইনি কাজ না। এই আইন আছে, এবং বর্তমানে যে আইন, সেই আইনে আমাদের সকল লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির অফিসারদের ইচ্ছার খেয়াল খুশির শিকার হইতে পারে যে কোনো সময়। এই আইন তো বিএনপি পরিবর্তন করে নাই, সুতরাং তারাও এগুলি রেখে দেয় তাদের ইচ্ছা মতো ব্যবহারের জন্য। এখন আওয়ামী লীগ যখন আসছে, যেখানে মনে করেছে এগুলি অনুচিত কাজ, কিন্তু এই অনুচিত কাজগুলি একটা পরম্পরার মতো দাঁড়িয়ে গেছে। আমি আরো দুটো কথা বলতে চাই এগুলি আগেও। এখানে লেভেল প্লেইং ফিল্ডের কথা এসছে। গণতন্ত্রে এখন মনে করেন যে বিএনপি বিরাট বেকায়দায়, কিন্তু আমরা যেরকম করে চিন্তা করি, এখন টেলিভিশনে আমরা আসলে প্রতিদিন আলোচনা করি, তো প্রতিদিনের আলোচনায় বিএনপিকে যত পেরেশান মনে হয়, এটা কিন্তু আজকে থেকে 20 বছর আগে যখন আওয়ামী লীগ পেরেশানিতে ছিল, তখন কিন্তু এই আলোচনাগুলি, 21 বছর আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার বাইরে ছিল, তখন আওয়ামী লীগও ওই সরকারি দল বা মিলিটারি বা সামরিক শাসক আর যেই থেকে থাকুক, তাদের কৌশলের যন্ত্রণায় 21 বছর ক্ষমতায় যেতে পারে নাই, এবং আওয়ামী লীগ কিন্তু ভীষণ বিপর্যস্তই ছিল। সুতরাং রাজনৈতিক দলের জন্য এটা কিন্তু এমন কোনো অস্বাভাবিক না, আমার কাছে অস্বাভাবিক মনে হয় না। বরং আমি সুভাষ সিংহ রায়ের সাথে একমত। বিএনপি এটা প্যালেস্টাইনিদের ক্ষেত্রে এই কথাটা আমি অনেক বছর আগে শুনেছি, যে প্যালেস্টাইনিরা নাকি মানে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সুযোগ হারানোর কোনো সুযোগ হারায় না ইতিহাসে। আমি বিএনপির ক্ষেত্রে এই উদাহরণটা শুনলাম, আমি তার সাথে একমত। আমি মনে করি বিএনপির পক্ষে আমাদের যে রাজনীতি, যেটাকে আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি বলি, নিয়মতান্ত্রিক রাজনীতির ভেতরেই নানান রকম কৌশলী পদক্ষেপের মাধ্যমে আরো অনেক সতেজ সজীব থাকা এখনো সম্ভব ছিল, সেটা তারা অবশ্যই হারাচ্ছে। তার মানে এই না যে বিএনপি শেষ হয়ে গেছে, আমি এই কথাটাই শুধু বলছি। আমি একটু আপনার কাছে আসার আগে সুভাষ সিংহ রায়ের কাছে যেতে চাই। তিনি শুরুতে একটু বলবার চেষ্টা করছিলেন, যেটি আপনার কাছে আমি প্রশ্ন হিসেবে রেখেছিলাম, স্মৃতিসৌধে যাওয়া না যাওয়া নিয়ে। এই প্রসঙ্গটিতে আবার আসতে চাই। সুভাষ সিংহ রায়, আমি যে কথাটি বারবার বলি যে চৈতন্যের যে অনুশীলন দরকার হয় সমস্ত মানুষের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক প্রকার ঘাটতি রয়েছে বিএনপির নেতৃত্বের ক্ষেত্রে। এটি মজার দল বিএনপি, যে এই বিএনপিতে আপনার নির্বাহী কমিটির কোনো সভা হয় না। এই যে তারা যে সংলাপ বলে যে প্রলাপ বকেন বিভিন্ন সময়, এবং তার সাথে অনেকেই আমরা সুর মিলাই, তারা নিজেদের মধ্যে কখনো সংলাপ করে। এবং এই যে 26শে মার্চে যদি সাভার স্মৃতিসৌধে ধরে নিলাম, ডক্টর সায়ন্ত এখানে আছেন, যদি যেতেন, তিনি যদি ফিরে যদি অফিসে ঢুকতে না পারতেন, তাহলে প্রেক্ষাপটটা কি হতো? 1 2 এক দুয়ার বন্ধ, তোর 1000 দুয়ার খোলা। বলা হয় যে বিএনপিতে প্রচুর সমর্থক আছে, বিশেষ করে গুলশান টুলশান বনানী এলাকায়, এখানে সমর্থকদের সংখ্যা নাকি আরো বেশি। তা একটা খালেদা জিয়ার অফিস বন্ধ হলে দেখা যাবে যদি 10টা অফিস খুলে যাওয়ার কথা, যদি এরকম অনুভূতিটা থাকতো, সেই অনুভূতির জায়গার কিন্তু ছেদ ঘটেছে নানা কারণে, নীতি নৈতিকতার কারণে। আপনি 2013 সালে 31 ডিসেম্বর নাইম ভাই সাংবাদিকতা করেন, আমার বয়সের সমান বয়সের সাংবাদিকতা করেন। আপনি দেখুন 2013 সালের 31 ডিসেম্বর ওয়াশিংটন টাইমসে একজন সাবেক প্রধানমন্ত্রী প্রবন্ধ লিখে বললেন বাংলাদেশকে সাহায্য দিবেন না। আবার তারাই এখন বলছেন নীতি নৈতিকতার কথা। আপনি কংগ্রেস সদস্যদের আমার মনে হয় আমাদের একটু ছোট্ট বিরতিতে যেতে হবে, এবং সময় শেষের দিকে আমি শেষ করে আনছি। আমি বলছি যে আপনার কাছে কি অফিসটা বড়, বাড়িটা বড়,
না নিজের জন্য রাজনীতিটা বড়, না দেশের জন্য রাজনীতিটা বড়। সায়ন্ত, আপনি একটু ছোট করে বলবেন এবং আমরা আবার বিরতিতে এসে আপনাকে সময় দিব। ছোট করে বলবো, আসলে আপনাদের দেখেন যে তিনজনের মতামত কি সুন্দর সিনক্রোনাইজড হয়। ওনারা তিনজন একভাবে এমনভাবে বল করেন যে আমি কুড়িয়ে তোলারও টাইম পাই না, সেই সময়ও দিবেন না। একটা একটা করে একটু বলে নেই যা বলেছেন। হ্যাঁ দেখেন, আপনি এই প্রশ্নের উত্তরটা আগে দেন যে স্মৃতিসৌধে যাওয়া না যাওয়া। স্মৃতিসৌধে যাওয়া সেই বিষয়ে তো নাইমুল ভাই যেই ব্যাখ্যা দিয়েছেন, এরপর আর বিশেষ কিছু বলার প্রয়োজন হয় না। যে এইটা দীর্ঘদিন ধরে তাহলে তো বল পেয়েছেন কিছু, হ্যাঁ পেয়েছি। এটাই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের একটি দল। খালেদা জিয়া নিজে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের জেড ফোর্স সহ এক সেক্টর কমান্ডার ছিলেন। বাংলাদেশে তার ভূমিকা কি এটা সবাই জানেন। বেগম খালেদা জিয়ার এদেশে কি ভূমিকা মুক্তিযুদ্ধের পক্ষে, ইভেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটা এদেশে করা, সেটিও তো বিএনপিরই করা। সুতরাং এটা জানায় এই বছরের সময়টা এটা একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বেগম খালেদা জিয়া এবং বিএনপি 20 দলীয় জোট একটা কর্মসূচির মধ্যে আছেন, দেশে অবরোধ চলছে, তিনি এর মধ্যে কোথাও বের হন না, আমরা জানি, সেটা দেখেছি, সেজন্যই। এবং যেটা বলছেন যে অফিস থেকে বের হয়ে ঢুকতে গেলে বুঝতেন কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইবে, তিনি মরেন নাই। আপনারা সব অফিস বন্ধ রেখেছেন, পল্টনের পার্টি অফিস বন্ধ করে রেখেছেন, গণতন্ত্রের ন্যূনতম স্পেস রাখেন নাই। এখন বিএনপি চেয়ারপারসনকে বের হয়ে গিয়ে ঢুকতে দিবেন কিনা সেভাবে তাকে প্রমাণ করতে হবে। কেন আপনাদের অবস্থান ক্লিয়ার করে আপনারা অ্যাসিওর করেন যে হ্যাঁ উনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এবং ওনার অফিসে উনি যেতে পারবেন, সরকারের পক্ষ থেকে আমরা এই নিশ্চয়তা দিলাম। আমরা একটা বিরতিতে যে এবং ফিরে এসে সেলিম ওমরাও খান আপনার কাছেই ফিরবো, একদম বিরতি থেকে ফিরে সরাসরি আপনার কাছে যাচ্ছে একটা বিরতিতে। দর্শক, আমাদের হাতে খুব কম সময়, অল্প অল্প করে যেটুকু পারি শুনবো, আপনারা আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা যাচ্ছি সেলিম ওমরাও খান আপনার কাছে। নাইমের একটি প্রসঙ্গ উত্থাপন আমি করতে চাই, যেটি তার সূত্র ধরে বলতে চাই আমি। উনি বলেছেন যে বেগম খালেদা জিয়া কেন যাননি সাভার স্মৃতির সৌধে, এবং এর আগে উনি 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাননি। এটি অত্যন্ত দুঃখজনক। কোনো যুক্তি দিয়ে এই বিষয়টিকে থেকে কোনোভাবে পার পাওয়া যেতে পারে না। নাইমে বলেছেন এটি এক্সেপশন না প্রবণতা। উনি বলেছেন যে এটা এক্সেপশন। আমি মনে করি এটি বিএনপিরই প্রবণতা, এবং বারবার বিএনপির যে রাজনৈতিক সৃষ্টি এবং উত্থান এবং বিকাশ, এটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির ভেতর দিয়ে কিন্তু তার বিকাশ এবং উত্থান হয়েছে। আমি সামান্য কয়েকটি উদাহরণ আপনাকে দিতে চাই। সেটি হচ্ছে, দেখুন যে যখন জিয়া রহমান বিএনপিটা গঠন করলেন, তারপরে দেখেন যে সরোয়ার্দী উদ্যান, যেখানে মুক্তিযুদ্ধের যে ঘোষণা দেওয়া হয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু যেখানে ডাক দিয়েছিলেন, সেই জায়গাটি কিন্তু ক্রাশ করে ফেলানো হয়। এবং জাতীয় ঐতিহ্যের যে অংশ, জাতীয় আমাদের সেই যেখানে যারা সারেন্ডার করেছিল, আত্মসমর্পণ করেছিল, সেই জায়গাটি কিন্তু ক্রাশ করে ফেলা হয়েছিল, শিশুপার করা হয়েছে। অন্যদিকে জানেন যে ৭৫ পরবর্তী পর্যায়ে যারা বাংলাদেশে বিখ্যাত যারা রাজাকার ছিলেন এবং যারা বাংলাদেশে বিরোধিতা করেছে সম্পূর্ণভাবে, তাদেরকে তিনি মন্ত্রী পরিষদের সদস্য বানিয়েছেন। এবং 1975 সালের 31শে ডিসেম্বর যাদের বিচার হওয়ার কথা ছিল বাংলাদেশে গণহত্যার অভিযোগে, সেটিকে একটি সামরিক ফরমান বলে সেটিকে তিনি উইথড্র করেছেন। অন্যদিকে বেগম খালেদা যখন বাংলাদেশে বিচার প্রক্রিয়া চলছে স্বাধীনতা বিরোধীদের, তখন একটি মিটিংয়ে বেগম খালেদা জিয়া বলেছেন যে এরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তাদেরকে জেলখানায় রাখা হয়েছে। সুতরাং এটি হচ্ছে বিএনপির প্রবণতা। আর অন্য একটি 1 মিনিট আমি 30 সেকেন্ড বলছি, যেটি শান্তনী বললেন যে একটি গণতান্ত্রিক স্পেস দেওয়া হচ্ছে না। আসলে আমার মনে হয় যে বিএনপি গণতন্ত্র অনুশীলন করে কিনা সে বিষয়ে সংশয় আছে। একটি লাইন বলতে চাই, যখন আন্দোলনের ডাক দিলেন বেগম জিয়া, যখন তার অফিসে বলা হলো যে ম্যাডাম আপনি কি চান, তখন বলুন আমি অবরোধ দিতে চাই। উনি কি স্ট্যান্ডিং কমিটির সঙ্গে আলোচনা করেছেন, কোন গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন? বোঝা যায় যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে তার কোনো। ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাই খুবই সংক্ষেপে, আমাদের সময় শেষ। প্রথমে যেতে চাই ডক্টর শান্ত সাখাওয়াত। খুব সংক্ষেপে দু একটা জিনিস একটু টাচ করব, যেহেতু ওনারা বলেছেন যে বারবারই বলছেন বিএনপি গণতান্ত্রিক দল কিনা, দাদাও প্রশ্ন করেছেন, যেটা সেলিম ওমরাও খানও বললেন। বিএনপি গণতান্ত্রিক দল না হলে বিএনপি বাকশালের মতো একটা প্রক্রিয়ার দিকে কখনো যেতে আমরা দেখিনি বা যায়নি। বিএনপি গণতান্ত্রিক দল না, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, সেটা তো 5 জানুয়ারি নির্বাচনে দেখা যায়, সেটা তো এখনকার যে প্রক্রিয়া সেটাই দেখা যায়। এবং আরও আমরাও যেটা বলতে দ্বিধাবোধ করি, সেটি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হোসেন মোহাম্মদ এরশাদ। সাম্প্রতিককালে আমি পত্রিকায় দেখেছি, এটা নিয়ে আওয়ামী লীগের তরফ থেকে বা সরকারের তরফ থেকে আমরা প্রতিবাদও যেহেতু দেখিনি, তাই সত্য ধরে নিচ্ছি। তিনি বলছেন
বর্তমান প্রধানমন্ত্রী আমার থেকে বড় স্বৈরাচার। এখন হোসেন মোহাম্মদ এরশাদ সাক্ষী দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে, যেটা বিএনপিও এইভাবে কোনোদিন বলেনি। তো এই হচ্ছে অবস্থা। তারা দাবি করেন গণতন্ত্রের পক্ষে। অসংখ্য ধন্যবাদ দিতে হবে। আরেকদিন আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। সুভাষ সিংহ রায়, ছোট করে। কিছু হলেই বিএনপির পক্ষে যারা বলেন তারা কিন্তু প্রায় বাকশাল নিয়ে কথা বলেন। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এই কমিটির মেম্বার হওয়ার জন্য জিয়াউর রহমান এমন কোনো জায়গা নেই সেখানে তিনি তদবির করেননি, এবং তিনি একমাত্র উপপ্রধান যিনি এই কমিটির স্থায়ী কমিটির মেম্বার হয়েছিলেন। যাই হোক, সেই প্রসঙ্গ আসছি না। আমি 1978 সালে, না গণতন্ত্রের কথা বলছেন, সালিম ওমরাহ খানের সঙ্গে আমি যোগ করি, একটু বলি। 1978 সালে 3রা জুন বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। যেদিন নির্বাচন করেছিলেন জিয়াউর রহমান, সেদিন তিনি রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন সেনা প্রধান থাকা অবস্থায়। পৃথিবীর কোনো দেশে এই ঘটনাটি ঘটেনি। আর বিএনপির কথা যেটা বললাম, বিএনপির যে গঠনশৈলী, আমি তো প্রায় একটা কথা বলে থাকি যে এক চিমটি মুক্তিযোদ্ধা, এক মুঠ রাজাকার, আর এক জগ হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণীর লোক। এই ঘোটা দিলে হয় বিএনপি। অতএব বিএনপির যে তাদের কেমিস্ট্রি এবং তাদের যে মস্তিষ্কে যে ধারণ করে আছে সেটার পথে তারা এগোচ্ছেন, এবং যেই সুযোগটুকু এবার কাজে লাগিয়েছেন অবরোধের ফাঁকে। আমরা একদম শেষের কয়েক মিনিটে আছি, আমরা একটু যেতে চাই নাইমুল ইসলাম খানের কাছে। আমাদের দুটো প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের একটা ক্রাইসিস ডেভেলপ করেছে বিগত 20 বছরের শাসন আমলে। সেটা হচ্ছে যে এই দুটো দলের মূল মানে রাষ্ট্র পরিচালনার পয়েন্ট অফ ভিউতে দল দুটির পার্থক্য প্রায় শেষ হয়ে গেছে। কোনো পার্থক্য নাই, ইকোনমিক পলিসিতে নাই, অনেকগুলি দিকে নাই। না থাকার ফলে এখন যে দ্বন্দ্বটার মধ্যে আছে, এই দ্বন্দ্বের ভিতর দিয়ে তাদের একটা ফাইনাল ক্যারেক্টার তৈরি হবে, অনেক ভাঙচুর হবে। এই বিএনপি এখন সেই ভাঙচুরের প্রসেসের মধ্যে। এই প্রসেসের ভিতর দিয়ে আমরা আশা করি যে একটা এমন দল বিএনপি হিসেবে আবির্ভূত হবে যখন আমরা যেরকম চাই যে বাংলাদেশের সকল দলই স্বাধীনতার পক্ষ, সকল মানে বিরোধী দল আকাঙ্ক্ষা। অ্যাকচুয়ালি আমরা কিন্তু যাচ্ছি এখন, যেহেতু ট্রানজিশনের মধ্যে সবকিছু এলোমেলো মনে হয়, আমাদের কাছে মনে হয় সব যেন বিরুদ্ধ। আসলে বিরুদ্ধ না, ট্রানজিশনাল ফেজগুলি এইরকমই হয়, সারা দুনিয়াতে হয়েছে। দেশের মানুষ কিন্তু মানে ভাবে যে এই পিরিয়ড কতদিন চলবে। না, এই পিরিয়ড এই পিরিয়ড চলছে এই জন্য যে দুটো দল তো দ্বন্দ্বে লিপ্ত। এই জন্য তারা যে আমাদের যে সুপার হাইওয়ে, যেটা যেখানে ফ্রিওয়ে বলে, আমাদের উন্নয়নের একটা ফ্রিওয়েতে ওঠার প্রশ্ন, আমরা তো চক্কর খাচ্ছি ওই ইয়াতে, রাউন্ড অ্যাবাউটে। এই রাউন্ড অ্যাবাউট থেকে কিন্তু মুহূর্তের মধ্যে যখন সমাধানটা হবে, মুহূর্তের মধ্যে আমরা ফ্রিওয়েতে ঢুকবো। কারণ আমরা রাউন্ড অ্যাবাউটে মানে যেটা কয় গ্যারাকলের মতো বা এটা ভিশাস সার্কেলের মতো আমরা এখানে আটকে গেছি। কিন্তু আমরা কিন্তু কক্ষচ্যুত না। আমরা এখান থেকে যেন কক্ষচ্যুত না হই, আমরা যেন আমাদের ফ্রিওয়ে, যেটা আমাদেরকে ওই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে স্বপ্ন দেখিয়েছেন 2041 সালে বাংলাদেশ একটা উন্নত দেশ হবে, বাংলাদেশের মানুষ, আমরা চাই ওই রকম অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক উন্নয়ন। অসংখ্য ধন্যবাদ নাইমুল ইসলাম খান, সেলিম ওমরাহ খান, দুজনকে ধন্যবাদ। একই সাথে সুভাষ সিংহ রায়, সাখাওয়াত হোসেন সায়ন্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বুলবুল আহমেদ সোহেলও যুক্ত হয়েছিলেন, তাকেও ধন্যবাদ দিতে চাই। সবচেয়ে বেশি ধন্যবাদ পাবেন দর্শক আপনারা, যারা প্রতিদিন রাত জেগে এই অনুষ্ঠানটিতে দেখেন এবং আমাদের সাথে থাকেন। আগামীকাল ঠিক একই সময় 71 জানালা আপনারা নিশ্চয়ই দেখবেন। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।